রাজ্য রাজনীতিতে পালাবদল হয়ে যাওয়ার পর থেকেই আমরা যারা শিক্ষকতা লাইনটায় যেতে চাই বা শিক্ষকতাকে প্রফেশন করতে চাই, তাদের মধ্যে একটা কনফিউশন এখন প্রচুরভাবে চলে এসেছে যে আমি স্কুলের চাকরির জন্য আগে টার্গেট করব নাকি কলেজের চাকরির জন্য আগে টার্গেট করব। এই মুহূর্তে স্কুলটাকে টার্গেট করে এগোবো নাকি কলেজেরটাকে টার্গেট করে এগোবো, যাতে করে আমার এই মুহূর্তে চাকরিটা আগে আমি পেয়ে যেতে পারি এবং আমি একটা নিজের লাইফকে সিকিউর করে নিতে পারি। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই মুহূর্তে এই কনফিউশনটার মধ্যে রয়েছে যে এই মুহূর্তে কলেজে শিক্ষকতার দিকে এগোনো উচিত না স্কুলের শিক্ষকতার দিকে এগোনো উচিত, যাতে করে সে তাড়াতাড়ি কলেজ বা স্কুল যে কোনো একটা জায়গায় চাকরি পেয়ে যেতে পারে। তো তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে বেস্ট সাজেশনটা দিতে চলেছি, যে সাজেশন অনুযায়ী তুমি যদি এই মুহূর্তে তোমার স্টেপগুলো ফেলো, তাতে করে তোমার কিন্তু স্কুল বা কলেজ যে কোনো জায়গায় তোমার যে লক্ষ্যটা টিচার হওয়া, সেই টিচার হওয়ার উদ্দেশ্য বা লক্ষ্য সেটা কিন্তু তোমার পূরণ হয়ে যাবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ একদম শেষে গিয়ে আমি কিন্তু এর কনক্লুশন কি হতে পারে সেটা তোমাদেরকে বলে দেবো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা নেট সেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে, আমি তোমাদেরকে প্রোভাইড করি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং তার সাথে সাথে তুমি যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে এবং শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে তোমার মনের মধ্যে একটু হলেও কোনো রকম কনফিডেন্স এসে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং তার সাথে সাথে একটা লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করে আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো আজকের মেন বক্তব্য যেটা হচ্ছে, আমাদের বিএড এবং নেট এই দুটো নিয়ে আমরা মানে ডেসক্রাইব করব, বা এই দুটো নিয়ে আমাদের এই মুহূর্তে কোনটাকে চুজ করা উচিত বা কোনটাকে টার্গেট করে এগোনো উচিত সেই নিয়ে কথা বলবো। কারণ সরকারের পরিবর্তন ঘটার পর থেকেই আমরা এটা শুনতে পাচ্ছি যে শিক্ষক হওয়ার যে লাইনগুলো ছিল, যেমন বিএড পাস করে স্কুল সার্ভিস কমিশন বা নেট সেট পাস করে কলেজ সার্ভিস কমিশন, এই দুটো জায়গাতেই আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে একটা স্বচ্ছতা আসতে চলেছে এবং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের শিক্ষক যে নিয়োগ সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ আমাদের বাজেটে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, তার সাথে অধ্যাপকও কিন্তু নিয়োগ করা হবে। মানে এই 50,000-এর মধ্যেই তোমার স্কুলের শিক্ষক থেকে শুরু করে কলেজের শিক্ষক পর্যন্ত সমস্ত কিছু কিন্তু ইনক্লুডেড রয়েছে। তাই এই মুহূর্তে যেমনভাবে স্কুলের শিক্ষক হওয়ার জন্য একটা বেশ টানটান উত্তেজনা রয়েছে, ঠিক তেমনি কলেজের শিক্ষক হওয়ার জন্য কিন্তু একটা টানটান উত্তেজনা রয়েছে। তাই স্কুলের শিক্ষক যারা হতে চাও তাদেরকে তো অবশ্যই করে বিএড পাস করতে হবে, এবং কলেজে যারা শিক্ষকতা করতে চাও তাদেরকে অবশ্যই করে নেট পাস করতে হবে বা সেট পাস করতে হবে। তো আজকে এই বিএড বা নেট বা সেট এই দুটোর মধ্যে এই মুহূর্তে তোমাদের কোনটা আগে করাটা দরকার, বা তুমি কোনটা করে নিলে তোমার সুযোগ বা অপরচুনিটি আগে আসবে, সেটা আগে তোমরা জেনে নাও। তো সেইটা বলার আগে তোমাদেরকে বলবো যে বিএড এবং নেট এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়। তো তোমরা যদি দেখো, বিএড মানে হচ্ছে ব্যাচেলার অফ এডুকেশন। এই ডিগ্রিটা কিসের জন্য হয়? বিদ্যালয় শিক্ষা বা স্কুল এডুকেশনের জন্য এটা করা হয়ে থাকে। এটা তুমি কবে করতে পারবে? গ্র্যাজুয়েশন তুমি কমপ্লিট করলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই তুমি কিন্তু এই বিএড ডিগ্রিটা করতে পারবে। কত বছরের জন্য হয়? 2 বছরের জন্য হয়। এবং বিএড ডিগ্রি কিসের জন্য হয়? বিভিন্ন স্কুলগুলোতে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন স্কুলগুলোতে পড়ানোর জন্য এই বিএড ডিগ্রি বা ব্যাচেলার অফ এডুকেশন ডিগ্রি প্রয়োজন। যারা প্রাইভেট বা সরকারি স্কুলে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পড়াতে চান, তাদের জন্য কিন্তু বিএড বা ব্যাচেলার অফ এডুকেশনটা দরকার। আর এদিকে নেট যদি আমরা দেখি, ইউজিসি নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা কিন্তু কোনো কোর্স নয়। বিএড যেমন কোর্স 2 বছরের জন্য হয়, নেট কিন্তু কোনো কোর্স নয়। নেট হচ্ছে একটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, যে পরীক্ষাটায় তোমাকে পাস করতেই হবে। এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি। তারপরে তুমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে তুমি বসতে পারবে। ঠিক আছে? তাহলে এর লক্ষ্য হচ্ছে কি? উচ্চশিক্ষা ও গবেষণা। এর লক্ষ্য হচ্ছে উচ্চশিক্ষা ও গবেষণা, এবং এটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বা জুনিয়র রিসার্চ ফেলো হতে চান, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার যে বিএড হচ্ছে স্কুলে পড়ানোর জন্য, নেট হচ্ছে
কলেজে পড়ানোর জন্য। বিএড মানে হচ্ছে একটা কোর্স যেটা 2 বছরের জন্য হয়। নেট কোনো কোর্স নয়, নেট হচ্ছে একটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা, যে পরীক্ষাটা তোমাকে কি করতে হবে, পাশ করতে হবে। সেটা তুমি 1 বছরও করতে পারো, 2 বছরও করতে পারো, আবার 6 মাসেও করতে পারো, কারণ নেট পরীক্ষা বছরে 2বার হয়, 6 মাস অন্তর অন্তর এই পরীক্ষাটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে তোমরা যদি দেখো যে বিএড করার সাথে সাথে তোমার কাছে ঠিক কী কী অপরচুনিটি বা কী কী জায়গাগুলো খুলছে বা তার মিনিমাম যোগ্যতা বা এলিজিবিলিটি কি সেটা একটু দেখে নাও। বিএড এর জন্য মিনিমাম 50% নাম্বার তোমার থাকতে হবে কোথায়, গ্র্যাজুয়েশনে। তাহলে তুমি যদি বিএড করতে চাও গ্র্যাজুয়েশনে মিনিমাম করে তোমার 50% নাম্বার কিন্তু বা 50% নাম্বার থাকতে হবে। তার সাথে সাথে প্রবেশিকা পরীক্ষা বা মেধার ভিত্তিতে ভর্তি হবে। এই যে বিএড এর জন্য কিন্তু অনেক কলেজ বা ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়, আবার ম্যাক্সিমাম জায়গায় কি হয়, তুমি গ্র্যাজুয়েশনে যে 50% নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে, মানে গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে তুমি বিএড কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে, এইবার দেখো বিএড এর কোর্সের মেয়াদ কত বছর বলছে, 2 বছরের জন্য বিএড কোর্স করতে হয়, মানে তুমি গ্র্যাজুয়েশনের পর 2 বছরের জন্য তোমাকে বিএড কোর্স করতে হবে। এর ফলে তুমি কি কি সুবিধাগুলো পাচ্ছ, 2023 সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএড প্রার্থীরা প্রাথমিক স্তরে বা প্রাইমারি লেভেলে শিক্ষকতার জন্য যোগ্য নন। এটি মূলত টিজিটি এবং পিজিটি টিচারের জন্য কিন্তু যোগ্য। তার মানে এটা কি, মানেটা হচ্ছে তুমি ধরো গ্র্যাজুয়েশন করলে তারপর যদি তুমি বিএড করে নাও তাহলে তুমি স্কুলের মানে হাই স্কুলের টিচার হওয়ার জন্য যোগ্যতা তোমার রয়েছে। যেমন ধরো তুমি 9 to 10 যে টিচার হয় তার জন্য তোমার যোগ্যতা রয়েছে, এবং 11-12 টিচার হওয়ার যোগ্যতা রয়েছে। আর 6 to 8 যেটাকে বলে আপার প্রাইমারি টেট এক্সাম, সেটা দেওয়ার জন্য তোমার মধ্যে যোগ্যতা থাকবে যদি তোমার বিএড করা থাকে। তাহলে বিএড করলে তুমি কি কি পরীক্ষা দিতে পারছো, বিএড করলে তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারছো, আপার প্রাইমারি টেট, আপার প্রাইমারি পরীক্ষা, আপার প্রাইমারি পরীক্ষা মানে ক্লাস 6 থেকে 8-এর জন্য। তার সাথে সাথে তুমি এসএলএসটি পরীক্ষা দিতে পারছো, এসএলএসটি ফর 9-10 টিচার অ্যান্ড এসএলএসটি ফর 11-12 টিচার। এবার এখানে একটা ব্যাপার আছে, যদি তোমার গ্র্যাজুয়েশনের সাথে সাথে শুধুমাত্র গ্র্যাজুয়েশনে বিএড থাকে তাহলে তুমি আপার প্রাইমারি অ্যান্ড এসএলএসটি 9-10 পারবে, কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি তার সাথে বিএড রয়েছে, তাহলে তুমি এসএলএসটি আপার প্রাইমারি, এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 এই তিনটেই কিন্তু তোমরা তাহলে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কিন্তু প্রাইমারি স্কুল যারা একদম ক্লাস 1, 2, 3, 4 যে প্রাইমারি স্কুলগুলো হয় মানে ক্লাস 1 to 5 পর্যন্ত, সেই স্কুলের টিচার হওয়ার জন্য পরীক্ষায় কিন্তু বিএড থাকলে তুমি বসতে পারবে না। সেক্ষেত্রে ডিএলএড বলে একটা কোর্স হয়, সেটা আমি আলাদাভাবে বলে দেবো। যদি তোমাদের মনে হয় সেটার প্রয়োজন রয়েছে অবশ্যই ভিডিওর এই জায়গাটাতেই কমেন্ট করে দাও, এই টাইম স্ল্যাটটা দিয়ে তোমরা কমেন্ট করে দাও, তাহলে অবশ্যই করে আমি ডিএলএড সম্পর্কিত একটা আলাদা কোর্স মানে ভিডিও করে দেবো, যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষক সম্পর্কে তোমাদের একটা ডিটেল আইডিয়া আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, কিন্তু এখানে আমি যেটা তোমাদেরকে বললাম এটা হচ্ছে হাই স্কুল টিচারের জন্য, যদি তোমার বিএড করা থাকে তাহলে তুমি এই অপরচুনিটিগুলো পাচ্ছ। ঠিক আছে, এইবার যদি তোমার নেট কোয়ালিফাই থাকে, নেট যদি থাকে তাহলে নেটের জন্য মিনিমাম তোকে কি করতে হবে, নেট কিন্তু গ্র্যাজুয়েশনের পর আগে দেওয়া যেত না, এখন গ্র্যাজুয়েশনের পরও দেওয়া যায়। মানে তোমার যদি গ্র্যাজুয়েশন 4 ইয়ার্সের হয়, 4 বছরের জন্য তোমার যদি গ্র্যাজুয়েশন হয় 4 ইয়ার্সের জন্য, তোমার যে লাস্ট সেমিস্টারটা রয়েছে 8 সেমিস্টার, 8 সেম, এই 8 সেমিস্টারেও তুমি কিন্তু এখন থেকে নেট পরীক্ষায় বসতে পারবে, যেটা আগে ছিল না। এখন এই 4 বছরের গ্র্যাজুয়েশনটা আসার পর থেকে এটা কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, এরপর যদি তুমি দেখো মিনিমাম যোগ্যতা কত থাকতে হবে, 55% নাম্বার তোমার থাকতে হবে কোথায়, মাস্টার ডিগ্রিতে। যারা মাস্টার ডিগ্রির পর বা মাস্টার ডিগ্রি করতে করতে তোমরা যারা নেটের জন্য চেষ্টা করছো তাদের মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% নম্বর থাকতে হবে। এবং এখানে দুটো পেপারে পরীক্ষা হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1টা হচ্ছে কমন পেপার, যেটা সমস্ত এক্সামের ক্ষেত্রে মানে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কমন, কিন্তু পেপার 2 হচ্ছে তোমার নিজের সাবজেক্ট, কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি, কারো বাংলা, কারো ইংলিশ, সেটা আলাদা আলাদা। তো পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার নিয়ে পরীক্ষা হয় এবং এমসিকিউ লেভেলের পরীক্ষা এখানে হয়ে থাকে। এবার পরীক্ষার ধরন কি, এখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর দ্বারা পরিচালিত হয় এবং বছরে 2বার এখানে কিন্তু পরীক্ষা হয়, একটা জুন মাসে আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে। বিশেষ সুবিধা কি, 1991 সালের আগে যারা পিএইচডি সম্পন্নকারী রয়েছে যোগ্যতার জন্য 5% ছাড় রয়েছে। ঠিক আছে, মানে এরকম প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে যাদের পিএইচডি হয়ে গেছে কিন্তু তারা নেট পরীক্ষাটায় বসতে চায়, সেক্ষেত্রে তাদেরকে যদি 1991 সালের আগে পিএইচডি সম্পন্ন হয়ে থাকে তাহলে নেট পরীক্ষায় বসার জন্য 5% ছাড় তাদেরকে প্রোভাইড করা হয়। এটা তোমাদের মোটামুটি যারা ভিডিও দেখছো তাদের এটা খুব একটা কারোর প্রয়োজন পড়বে না। তোমরা এটা মোটামুটি জেনে রাখো যে যদি তোমরা গ্র্যাজুয়েশনের 8 সেমিস্টারে থাকো তাহলে তোমরা নেট পরীক্ষা দিতে পারবে, আর যদি তুমি মাস্টার ডিগ্রি করছো বা মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তবে তুমি নেট পরীক্ষা দিতে পারবে। এবার গ্র্যাজুয়েশন
চলাকালীন তুমি যদি নেট পরীক্ষা দিতে চাও 8 সেমিস্টারে, তাহলে অবশ্যই গ্র্যাজুয়েশনে তোমার 75% মার্কস থাকতে হবে। আর মাস্টার ডিগ্রিতে যদি তুমি মাস্টার ডিগ্রি বেসিসে নেট পরীক্ষা বসতে চাও, তাহলে মাস্টার ডিগ্রিতে অবশ্যই করে 55% নাম্বার তোমার থাকতে হবে, ঠিক আছে। এবার অনেকেই প্রশ্ন করে, স্যার মাস্টার ডিগ্রি আমি কি চলাকালীন পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু মাস্টার ডিগ্রি চলাকালীন তুমি যদি নেট ক্লিয়ার করে ফেলো, মাস্টার ডিগ্রিটা শেষ হয়ে যেন তোমার এই 55% মিনিমাম নাম্বারটা যেন ম্যাচ করে, ঠিক আছে। তেমনি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই, গ্র্যাজুয়েশনে 8 সেমিস্টারে কেউ যদি পরীক্ষা দেয় নেট পাস করে যায়, তাহলে অবশ্যই করে গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টার মানে গ্র্যাজুয়েশনের পুরো সেমিস্টার মিলিয়ে 8টা সেমিস্টার মিলিয়ে তার জন্য মিনিমাম 75% নাম্বার থাকে, তবেই কিন্তু তার ওই নেট সার্টিফিকেটটা ভ্যালিড হবে বলে মনে করা হয়, ঠিক আছে। তো এই গেল মোটামুটি বিএড আর নেটের মধ্যে পার্থক্য। এবার আরও একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, যে রাজ্য স্তরে একটা পরীক্ষা হয় যেটাকে বলে সেট পরীক্ষা, ঠিক আছে। সেট পরীক্ষাটা কি? সেট পরীক্ষা হচ্ছে যারা ধরো নেট পাস করতে পারছো না, ঠিক আছে। নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে সেট মানে হচ্ছে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, মানে হচ্ছে কি যেখানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে মানে কি হচ্ছে পুরো দেশের মধ্যে যে কোনো জায়গায় তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজে প্রফেসর হওয়ার যোগ্যতা তোমার রয়েছে। কিন্তু সেট মানে হচ্ছে শুধুমাত্র যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট তুমি পরীক্ষায় বসো কোয়ালিফাই করো, তাহলে আমাদের রাজ্যের যে সেট পরীক্ষা মানে আমাদের রাজ্যের যে কলেজ ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর হওয়ার সুযোগ তোমার হাতে থাকবে, অন্যান্য রাজ্যগুলোতে তুমি সেই সুযোগটা পাবে না। এবার নেট আর সেটের মধ্যে পার্থক্য ডিটেলস তুমি জানতে চাইলে আমি এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি, তুমি লিখবে নেট ভার্সেস সেট সৌভিক স্যার আড্ডা 247 বেঙ্গলি, লিখলেই তুমি ডাইরেক্ট পেয়ে যাবে। তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে, তুমি পেয়ে যাবে, বা এই চ্যানেলের ভিডিও সেকশনে তুমি চলে যাও, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেও তুমি কিন্তু পেয়ে যাবে যে নেট আর সেটের মধ্যে পার্থক্য কী। এখন এই ভিডিওতে সেটা ডিটেলসে আমি আলোচনা করব না। এই আমাদের আলোচ্য বিষয় বর্তমানে কি, যে নেট সেট বা বিএড এই মুহূর্তে কোনটাকে আমরা টার্গেট করব। তার আগে দেখে নাও সেট ব্যাপারটা কি। সেট হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কলেজের অধ্যাপনার পদে যোগ দিতে পারবেন। সুবিধা, যারা নিজস্ব রাজ্যেই চাকরি করতে আগ্রহী তাদের জন্য এটা দুর্দান্ত সুযোগ। যারা মনে করছে শুধু ওয়েস্ট বেঙ্গলই থাকবো বাইরে যাব না, তাদের জন্য সেটটা গুরুত্বপূর্ণ। ইউজিসির নির্দেশিকা মেনে রাজ্যের নির্দিষ্ট লেভেল এজেন্সি এই পরীক্ষা পরিচালনা করে। যেমন হচ্ছে আমাদের রাজ্যে কে পরিচালনা করে? কলেজ সার্ভিস কমিশন, সিএসসি। কলেজ সার্ভিস কমিশন আমাদের রাজ্যে কি করে থাকে? এই সেট পরীক্ষাটাকে কি করে থাকে? সেট পরীক্ষাটাকে কন্ডাক্ট করে থাকে, ঠিক আছে। কলেজ সার্ভিস কমিশন সেট পরীক্ষাটা কন্ডাক্ট করে। নেট পরীক্ষাটা যেমন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কন্ডাক্ট করে, তেমনি সেট পরীক্ষা কলেজ সার্ভিস কমিশনের দ্বারা কন্ডাক্ট করা হয়ে থাকে। এইবার যদি তুমি দেখো বিএড আর নেট অথবা সেট, এটা দিয়ে যদি আমি তোমাদেরকে একটা পার্থক্য করে দিই যে কি কি বেসিক পার্থক্য তুমি পাচ্ছ, আমি তারপরে তোমরা কেউ ভিডিওটা থেকে বেরিয়ে যাবে না, আমি এখনও যে মেন আমাদের আলোচ্য বিষয়টা এই মুহূর্তে কোনটা করাটা দরকার সেইটা নিয়ে আমি তোমাদেরকে বলবো। তাই আমাদের আগে ক্লিয়ার করে নিতে হবে যে কোন জায়গায় কী স্কোপ অপরচুনিটি রয়েছে, সেই ব্যাপারগুলোকে আগে মাথায় তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। দেখে নাও বিএডের ক্ষেত্রে কি বলছে, স্নাতক পেশাদার ডিগ্রি, মানে যদি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেই তুমি বিএড করতে পারবে। আর নেট সেটের ক্ষেত্রে মিনিমাম তোমাকে মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করতে হবে। এখন বিএড করেও করা যায়, কিন্তু এই গ্র্যাজুয়েশন করেও করা যায়, কিন্তু মিনিমাম এলিজিবিলিটি স্নাতকটাই ধরে নেওয়া হয়। আচ্ছা, বিএড এর ক্ষেত্রে কি মিনিমাম 50% নাম্বার তোমায় থাকতে হবে, এখানে কত 55% নাম্বার তোমায় থাকতে হবে। বিএড হচ্ছে 2 বছরের জন্য কোর্স, আর নেট সেটের ক্ষেত্রে কোনো কোর্স নয়, এটা হচ্ছে একটা পরীক্ষা, ঠিক আছে। তুমি তোমার উপর নির্ভর করছে তুমি কতদিনে সেটা ক্লিয়ার করবে। বিএড হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি ও ক্লাসরুম স্কিল, ঠিক আছে। বিএডে মূলত কি শেখানো হয়? বিএডে মূলত পেডাগজি, ঠিক আছে, চাইল্ড পেডাগজি, চাইল্ড সাইকোলজি, মানে কিভাবে ক্লাসে একজন টিচার পড়াবে সেই ব্যাপার সম্পর্কে বিএডে তোমাকে শেখানো হয়, মানে একটা ট্রেনিং প্রোগ্রাম। আর নেট সেট হচ্ছে কি বিষয়ের গভীর জ্ঞান ও গবেষণার প্রবণতা, মানে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টে তোমার কতটা ডেপথে নলেজ রয়েছে, এবং সেই সাবজেক্ট সম্পর্কে তুমি রিসার্চ করতে গেলে সেই সম্পর্কে তোমার কতটা জ্ঞান রয়েছে সেটাকে টেস্ট করা হয় নেট সেট পরীক্ষাতে, ঠিক আছে। এবার পরিচালনকারী সংস্থা কি? এটা হচ্ছে এনটিএ এর দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে। বিএড হচ্ছে আমাদের রাজ্য বা জাতীয় স্তরে বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ইউনিভার্সিটি যারা বিএড প্রোগ্রাম করিয়ে থাকে, যেমন WBUTT, EPA, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যারা কি করে এই বিএড প্রোগ্রামটাকে কন্ডাক্ট করে থাকে, ঠিক আছে। আর নেট সেট পরীক্ষাটা কে নেয়? আমি তোমাকে বললাম এনটিএ নেট সেট পরীক্ষা নেয়। নেট পরীক্ষাটা নেয় এনটিএ, আর সেট পরীক্ষাটা নেয় কলেজ সার্ভিস কমিশন, ঠিক আছে, সিএসসি। তো এইবার যদি আমরা অপরচুনিটির দিক থেকে দেখি, এদিকে যদি আমরা বিএডটাকে রাখি,
আর এইদিকে যদি আমি নেট সেট ব্যাপারটাকে রাখি, এদিকে যদি আমি নেট সেট ব্যাপারটাকে রাখি, তাহলে আমাদের কি কি অপরচুনিটিগুলো আমরা পাচ্ছি। বিএড এর ক্ষেত্রে কি বলছে, পিজিটি টিচার। পিজিটি টিচার মানে হচ্ছে যদি তোমার গ্র্যাজুয়েশন রয়েছে, মাস্টার ডিগ্রি রয়েছে, তার সাথে সাথে তোমার বিএড রয়েছে, তাহলে তুমি পিজিটি টিচার মানে একাদশ ও দ্বাদশ শ্রেণী মানে ক্লাস 11-12 টিচার তুমি হতে পারবে। ঠিক আছে। যদি তুমি শুধু গ্র্যাজুয়েশন থাকে এবং তার সাথে বিএড থাকে, তাহলে তুমি টিজিটি টিচার মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যেটা ক্লাস 6 থেকে 10 অবধি মোটামুটি টিচার আমরা ধরে নিই, মানে যেটাকে 9-10 টিচার আমরা বলি। ঠিক আছে। আর এডটেক টিউটার মানে এডটেক টিউটার বলছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজগুলোতে, কলেজ নয় সরি, বেসরকারি স্কুলগুলোতে তুমি পড়াতে পারবে। তাহলে বিএড রয়েছে মানে তুমি ক্লাস 11-12 টিচার হতে পারো, মানে মাস্টার ডিগ্রি প্লাস বিএড রয়েছে মানে 11-12 টিচার, গ্র্যাজুয়েশন প্লাস বিএড রয়েছে মানে 9-10 টিচার হতে পারো, প্লাস 6 থেকে 8 টিচার হতে পারো। 11-12 জন্য এসএলএসটি 11-12 পরীক্ষা, 9-10 জন্য এসএলএসটি 9-10 বেস পরীক্ষা, আর 6 থেকে 8 জন্য হচ্ছে আপার প্রাইমারি টেট পরীক্ষা। এই পরীক্ষাগুলো তোমাকে পাস করতে হবে। ঠিক আছে। আর যদি তুমি দেখো যে নেট সেট যদি তুমি এগোতে চাও, তাহলে নেট সেটের দিকে তোমার হচ্ছে কি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। ঠিক আছে। অধ্যাপক বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তুমি নেট সেট পাস করে তুমি কি করতে পারো, নেট সেট পাস করে তুমি পিএইচডি করতে পারো। পিএইচডি করার পর তুমি কি করতে পারো, বিভিন্ন কলেজ সার্ভিস কমিশনের দ্বারা বিভিন্ন ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর দ্বারা তুমি কি করতে পারো, বিভিন্ন কলেজে একজন সহকারী অধ্যাপক হিসাবে কি করতে পারো, সহকারী অধ্যাপক হিসেবে তুমি জয়েন করতে পারো। ঠিক আছে। এবার অনেকেই প্রশ্ন করে, স্যার পিএইচডি করাটা কি ম্যান্ডেটারি? আমি তোমাকে বলি যে পিএইচডি করাটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটারি নয়। তুমি নেট বা সেট পাস করলে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে তুমি বসতে পারবে। ঠিক আছে। কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আসে, সেখানে যে কলেজ সার্ভিস কমিশনের যে নাম্বারটা দেওয়া হয়, অ্যাকচুয়ালি তোমার ফাইনাল সিলেকশনটা কিসের বেসিসে হবে, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর বেসিসে। এবার সেই ইন্টারভিউতে নাম্বারটা কিন্তু বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা থাকে, যেমন নেট পেলে একটা নাম্বার, জিআরএফ পেলে একটা নাম্বার, বা ধরো তোমার পিএইচডি কমপ্লিট থাকলে একটা নাম্বার, তোমার রিসার্চ পাবলিকেশন থাকলে একটা নাম্বার। এইভাবে যখন তোমার ধরো পিএইচডি নেই, শুধু নেট আছে, তার মানে পিএইচডির জন্য যে নাম্বারটা অ্যালোকেট করা আছে সেই নাম্বারটা তুমি অটোমেটিক্যালি পাচ্ছ না, তুমি বাকিদের থেকে কমে যাচ্ছে তোমার নাম্বার, তো অটোমেটিক্যালি তোমার সিলেকশন কী হবে, আটকে যাবে। সেই জন্য বেটার তোমরা যদি কলেজের অধ্যাপক হতে চাও, তাহলে অবশ্যই করে নেট সেট পাস করে তোমরা কি করো, একটা পিএইচডিটা কমপ্লিট করে নাও। পিএইচডি কমপ্লিট করার পর তুমি কি করবে, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দাও এবং সেখান দিয়ে তুমি সহকারী অধ্যাপক হিসেবে জয়েন করতে পারো। ঠিক আছে। এবং অনেকে রিসার্চ ফেলো হিসেবে কাজ করতে পারে, মানে যদি তোমার জেআরএফ থাকে বা তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাই করে যাও, তাহলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি জেআরএফ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে তুমি যদি রিসার্চ করো, সেখানে তুমি মাস গেলে একটা ভালো টাকা ফেলোশিপ পাবে। এবং পিএইচডি কমপ্লিট হয়ে গেলে সেমভাবেই তুমি কলেজ সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে ইন্টারভিউ তুমি যদি দাও, তাহলে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি কি করবে, সহকারী অধ্যাপক হিসেবে তুমি জয়েন করতে পারবে। তো এই গেল মোটামুটি বিএড আর নেট সেটের বেসিক ডিফারেন্স, যেটা দিয়ে তোমার কেরিয়ার কোন দিকে তুমি নিয়ে যেতে পারো। আশা করি এইটুকুন তোমাদের বুঝে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। এইবার যে ব্যাপারটা তোমাদেরকে আমি বলবো, যে তোমাদের স্যালারি, যে কীরকম স্যালারি স্ট্রাকচার থাকে। কারণ যখনই তুমি কিছু ডিসিশন নেবে যে এটা করব না ওটা করব, সেই ডিসিশন নেওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে যেটা করবে কোনটার সুযোগ বেশি আছে, কোনটার কম আছে, 1 নম্বর। দ্বিতীয়ত কোন দিকে গেলে তুমি বেশি টাকা উপার্জন করতে পারবে, 2 নম্বর। 3 নম্বর, যে কোন দিকটায় গেলে তোমার ক্ষেত্রে সময় কম লাগবে বাট তুমি তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যাবে। তো আমি এতক্ষণ তোমাদেরকে স্কোপ অপরচুনিটিগুলো বললাম। এইবার যেটা হবে তোমাদের স্যালারির কথা, যে কোন সেক্টরে কতটা স্যালারি তুমি পেতে পারো বা স্যালারি কতটা হতে পারে। যদি তুমি বিএড দিয়ে স্কুলের টিচার দিকে যেতে চাও এবং টিজিটি টিচার হতে যাও, মানে 9-10 অবধি টিচার যদি হও, তাহলে তুমি 25,000 থেকে 50,000 টাকা মোটামুটি সরকারি স্কুলের যদি হও তুমি ইনকাম করতে পারবে। আর যদি তুমি পিজিটি হও মানে সিনিয়র স্কুল শিক্ষক মানে 11-12 জন্য যদি হও, তাহলে 40,000 থেকে 60,000 টাকা মোটামুটি তোমার বেসিক স্যালারি হতে পারে। আর এইদিকে যদি তুমি দেখো যে তুমি যদি কলেজের দিকে যাও এবং তুমি নেটের সাথে জেআরএফ পাস করো, তাহলে প্রথম তুমি 5 বছর 31,000 থেকে 35,000 টাকা মোটামুটি সব নিয়ে 50,000 টাকা করে তুমি পার মান্থ হাতে পাবে। এটা প্রথম, মানে এটা ধরো তুমি নেট সেট পাস করলে, মাস্টার ডিগ্রি করলে, নেট জেআরএফ পাস করলে, করার পর প্রথম জেআরএফ পাওয়ার পর প্রথম 5 বছর তুমি কি পাচ্ছ, মাসে মাসে প্রায় সব কিছু নিয়ে 40-50,000 টাকা তুমি হাতে পেয়ে যাচ্ছ।
তারপর যেই মুহূর্তে তোমার জেআরএফ হয়ে গেল, পিএইচডি কমপ্লিট হয়ে গেল, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিলে কলেজ সার্ভিস কমিশনে, এবং তুমি জয়েন করলে একজন সহকারী অধ্যাপক হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। সেখানে তোমার মাইনে শুরু হচ্ছে 45,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, এইবার অটোমেটিক্যালি তোমার পারফরমেন্স, তোমার রিসার্চ, সেমিনার সব কিছু মিলিয়ে যখন তোমার মানে হচ্ছে, প্রমোশন হচ্ছে, তো সেখান থেকে সহকারী অধ্যাপক থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর বা পিএইচডি, তুমি যখন একদম প্রফেসর পদে চলে যাচ্ছ, তখন তোমার মাইনে হচ্ছে 1,20,000 থেকে প্রায় 2 লক্ষ টাকার মোটামুটি তোমার ইনকাম হচ্ছে। তাহলে তুমি যদি দেখো তুলনামূলক বিষয়, এখানে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম তোমার 60,000 টাকা ম্যাক্সিমাম। এখানে তুমি ইনকাম করতে পারছো প্রতি মাসে 2 লক্ষ টাকারও বেশি ইনকাম তুমি প্রতি মাসে করতে পারছো। এবং পদমর্যাদার দিক থেকেও যদি আমি বলি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ফিল্ড, যে তুমি যখন একজন কলেজে প্রফেসর হবে, তো পদমর্যাদার দিক থেকেও তুমি বাকিদের তুলনায় একটু হলেও এগিয়ে যাবে। ঠিক, তাহলে তুমি এখানে ইনকামও তোমার এই সাইডে বেশি, এবং তোমার পদমর্যাদাও বেশি, সুযোগ সুবিধাও কিন্তু সরকারি সুযোগ সুবিধাগুলো অনেকটা বেশি। এইবার তোমার অনেকেই এই জায়গায় কমেন্ট করবে, স্যার এখানে তো সময়ও অনেক বেশি লাগে। তা আমি তোমাকে একটা কথা বলি, যদি তুমি নেট জেআরএফ পাস করে যাও, নেট জেআরএফটা যদি একবার পাস করে যাও, তারপর থেকে তোমার কিন্তু কোনো ফিল্ডেই আর টাকার যে ফিনান্সিয়াল স্ট্রাগল সেটা থাকছে না। কেন থাকছে না? তুমি 5 বছর পিএইচডি করছো, সেখানে ফেলোশিপ পাচ্ছ। 5 বছর ফেলোশিপ কমপ্লিট, পিএইচডি কমপ্লিট করার সাথে সাথে বা কমপ্লিট করতে করতেই তুমি বিভিন্ন কলেজগুলোর ইন্টারভিউ দাও। সেখানে যেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে তুমি পেয়ে যাচ্ছ, তোমার স্যালারি স্টার্ট হয়ে যাচ্ছে 45,000 থেকে 80,000। তারপর আস্তে আস্তে যখন তোমার প্রমোশন হচ্ছে, তুমি অধ্যাপক পদে চলে যাচ্ছ। তুমি এখানে একটা ফিল্ডও বলো যে ফিল্ডে তোমার ফিনান্সিয়াল সাপোর্ট তুমি পাচ্ছ না বা ফিনান্সিয়াল সাপোর্ট তোমার নেই। হ্যাঁ, একটা জায়গাতেই স্ট্রাগল আছে, সেটা হচ্ছে নেট জেআরএফ পরীক্ষাটা ক্লিয়ার করা। মাস্টার ডিগ্রির পর, এমএ আর এমএসসির পর, এই মাস্টার ডিগ্রিটার পর এই নেট জেআরএফটা ক্লিয়ার করাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। এই পরীক্ষাটা যদি তুমি একবার ক্লিয়ার করে নিতে পারো, তাহলেই পর থেকে তোমার কিন্তু কেরিয়ার শুরু হয়ে যাচ্ছে। কোনো জায়গাতেই তোমার কেরিয়ার আর থেমে থাকছে না, বা ফিনান্সিয়াল মানে স্ট্রাগল কিন্তু তোমার আর সেইভাবে তুমি পাবে না। ঠিক আছে, কিন্তু যদি তুমি এই দিকে যাও, বিএডের দিকে যদি তুমি যাও, বিএডের দিকে তুমি বিএড পাস করার পর তোমাকে বসে থাকতে হবে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশনের উপর, কখন স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসবে। কারণ এটা তোমরা জানো যে তোমার নেট সেট কিন্তু প্রতি বছর হয়, নেট বছরে 2বার, সেট বছরে 1বার। তা তোমাকে কিন্তু এখানে বসে থাকতে হচ্ছে না এমএমএসসির পর যে কখন অপরচুনিটি আসবে তবে গিয়ে আমি পরীক্ষা দেবো, তবে গিয়ে আমি এই টাকাগুলো পাবো, তা নয়। তোমার কাছে বছর পর বছর, বছরে 3টে করে অপশন, 2টো নেট, একটা সেট। তাহলে সেটটা আমি যদি বাদও দিই, কারণ সেটে টাকা পাওয়া যায় না, তাহলে নেটটাকেই যদি আমি ধরি, বছরে 2টো করে তুমি অপশন পাচ্ছ। তাহলে বছরে 2টো করে প্রতি বছর বছর অপশন পাচ্ছ। তুমি একটায় ফেল করছো, সেকেন্ডটা ফেল করছো, থার্ডেরটা। তো তোমার কাছে অপশনটা কিন্তু এইটার থেকে এইটায় অনেক বেশি। তো যেহেতু এখানে অপশনটা অনেক বেশি রয়েছে নেট জেআরএফ এর ক্ষেত্রে, তাই একবার যদি তুমি এটা একবার ফেল করলে, 2বার ফেল করলে, 3বার ঠিক পাস করে যাবে যদি ঠিক মতো পড়াশোনা করো। তো যে মুহূর্তে পাস করে গেলে, তারপর থেকে কিন্তু তোমার লাইফে আস্তে আস্তে তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসতে শুরু করছে, এবং আস্তে আস্তে তুমি কি করছো, কেরিয়ারও নিজের একটা বানিয়ে ফেলতে পারছো। কিন্তু বিএড এর ক্ষেত্রে তোমার কি হবে, বিএডটা পাস করার পর তোমাকে বসে থাকতে হবে স্কুল সার্ভিস কমিশন কখন পরীক্ষা হবে। এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা যখন হবে, তখন গিয়ে তুমি যখন পাস করছো, পাস করার পরও স্কুল সার্ভিস কমিশন পাস করে গেলে, পাস করার পরও তোমাকে আবার ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন এগুলো দিতে হবে। এবার তারপরও তুমি পাস করলে, তারপর তুমি যদি পিজিটি পাও, তাহলে এই স্যালারিটা তোমার স্টার্ট হচ্ছে, টিজিটি পেলে এই স্যালারিটা তোমার স্টার্ট হচ্ছে। এবার যতদিনে এইটা তোমার হবে, তুমি ওয়েট করবে, বসে থাকবে, ততদিনে দেখবে তোমার অন্তত 4-5টা নেট দিয়ে, বা কারোর যদি 2টো অ্যাটেম্পটই হয়ে যায়, নেট দিয়ে পাস করে তুমি পিএইচডিতে ঢুকে এই টাকাটা পাওয়া স্টার্ট হয়ে গেছে। তাহলে কি স্যার আমরা বিএড করে স্কুল সার্ভিস কমিশনের দিকে এগোবো না? এখনই তোমরা কনক্লুশনে যেও না। আমি কিন্তু শেষ পর্যন্ত তোমাদেরকে ধরে রাখতে বললাম, কারণ শেষ অবধি আমি তোমাদেরকে বলবো যে এই মুহূর্তে তোমাদের কোনটা করাটা উচিত। ঠিক আছে, এখন এই মুহূর্ত পর্যন্ত অনেকেরই মনে হচ্ছে স্যার তাহলে এইটা অনেকটা সময় লাগবে, কখন হবে কি ব্যাপার আমি জানি না, তাহলে আমার এটা প্রতি বছর পরীক্ষা হচ্ছে, তাহলে এই দিকটা আমি লাইনটা ধরি, এটা তোমাদের অনেকের মনে হবে। ঠিক আছে, অনেকেরই এটা মনে হচ্ছে, ভুল কিছু নয়, কিন্তু আমি বলবো একটু অপেক্ষা করে যাও, শেষ পর্যন্ত আমি পুরো বিষয়টাকে তোমাদেরকে আরো বেশি ক্লিয়ার করে দেবো। এইবার দেখো, তোমাদেরকে যদি বলি যে বিএড মানে হচ্ছে তোমার স্কুল স্তরের চাকরি, যেটা আগেই বললাম, কলেজ মানে নেট সেট মানে কলেজ স্তরের শিক্ষা, চূড়ান্ত কাজের নিরাপত্তা, সুপ্রিম জব সিকিউরিটি, স্কুল ও কলেজ উভয় ক্ষেত্রে আবেদনের যোগ্যতা। এই যে লাইনটা আমি তোমাকে লিখলাম, এইটাই হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
বর্তমানের যা সময়, বর্তমানে যা পরিস্থিতি এসছে, সেখানে তোমাকে কোনো একটার ওপর নির্ভর থাকলে চলবে না ভাই, একদম সত্যি কথা তোমায় বলছি। তুমি যদি জীবনে সাকসেস পেতে চাও, বিশেষ করে টিচিং ফিল্ডে করতে চাও, তাহলে স্কুল এবং কলেজ দুটো জায়গাতেই যাতে তুমি আবেদন করতে পারো, তার জন্য এখন থেকেই তোমাকে মেন্টাল প্রিপেয়ার রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজের যা যা প্রয়োজন, ডিগ্রি যা যা ডিগ্রি দরকার সেগুলোকে নিজের মধ্যে রাখতে হবে, যাতে তুমি স্কুল কলেজ উভয়তেই যখনই যে অপরচুনিটিটা পাবে সেটাই যাতে তুমি এগিয়ে যেতে পারো। কারণ তুমি যদি একটাকে ধরেই বসে থাকো, তাহলে কিন্তু এই মুহূর্ত যা সিচুয়েশন, তুমি কিন্তু অনেক বিপদে পড়ে যেতে পারো। তাই বেস্ট অপশন হচ্ছে এই মুহূর্তে দুটোকেই টার্গেট করা। কি করে করবো স্যার, তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, দেখো, যারা গ্র্যাজুয়েশন করেছো বা ইউজি স্নাতক যারা করেছো, গ্র্যাজুয়েশন ইউজি যারা দিয়েছো, তো তাদেরকে যদি আমি বলি, গ্র্যাজুয়েশন করার সাথে সাথে তুমি কি করতে পারো, বিএডটা করে নাও। বিএড করে নাও, তোমার গ্র্যাজুয়েশন করা আছে, বিএড করে নাও, ঠিক আছে। বিএডটা 2 বছরের জন্য করে নাও, তাহলে গ্র্যাজুয়েশন প্লাস বিএড যদি তোমার থাকে, তুমি কি করতে পারছো, তুমি গ্র্যাজুয়েশন প্লাস বিএড আছে মানে তুমি স্কুল সার্ভিস কমিশনের যখনই পরীক্ষা হোক না কেন, তুমি পরীক্ষায় বসে যেতে পারবে। সেটা তুমি 9-10 জন্য বসবে, প্রথম 11-12 পারবে না, কারণ তোমার গ্র্যাজুয়েশন রয়েছে। তাহলে গ্র্যাজুয়েশন রয়েছে, সাথে তুমি 2 বছরে বিএডটা করে নাও। আগে বিএডটা করে নাও, মাস্টার ডিগ্রি পরে করবে, আগে বিএডটা করে নাও। কেন বলছি, তার কারণ গ্র্যাজুয়েশনে তুমি রয়েছো, তো গ্র্যাজুয়েশনে যেহেতু রয়েছো, তো বিএড করে নিচ্ছ 2 বছরে। এবার বিএডের সাথে সাথে, বিএড এখানে তুমি বিএড করছো, তো বিএড করছো, এবার বিএডে তোমাকে কি করতে হবে, এমন একটা কলেজে ভর্তি হও যেখানে খুব একটা প্রেশার থাকবে না। সাথে সাথে তুমি কি করবে, নেটের প্রিপারেশন নিতে থাকো, সাথে নেটের প্রিপারেশন নিতে থাকো। এটা করে কি হবে, এতে করে তোমার গ্র্যাজুয়েশন রয়েছে, বিএড করছো, যে কোনো মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ বেরোবে, তুমি পরীক্ষায় বসে যাবে। 9-10 ইন্টারভিউ, 9-10 যে পরীক্ষা সেখানে বসে যাবে, বা যদি 6 থেকে 8 পরীক্ষা আপার প্রাইমারি টেট সেটাই বসে যাবে, যেটাই হোক না কেন সেটা তুমি বসে যাচ্ছ। তাহলে একটা দুটো অপরচুনিটি হলো। এবার এখন সুযোগ রয়েছে যে গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টারও তুমি নেট পরীক্ষা দিতে পারবে, সুযোগটা ভালো এসেছে, এখন কাজে লাগাও। তাহলে কি করছো, গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টার থেকে তুমি নেটের প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। তাহলে তুমি এখানে কি করছো, বিএড। এবার এই যে নেটের প্রিপারেশনটা তুমি করবে, এর সাথে সাথেই তোমার স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশন হয়ে যাবে, একই প্রিপারেশন। কারণ নেটেও তুমি তোমার নিজের সাবজেক্টকে পড়ছো, নেটেও তুমি তোমার নিজের সাবজেক্টকে পড়ছো, নেটেও তুমি তোমার নিজের সাবজেক্টকে পড়ছো, আর স্কুল সার্ভিস কমিশনেও কি করবে, তুমি তোমার নিজের সাবজেক্টকেই পড়বে, তুমি তোমার নিজের সাবজেক্টকেই পড়বে। স্কুল সার্ভিস কমিশনে কি করবে, নিজের সাবজেক্টকেই পড়বে। তাহলে গ্র্যাজুয়েশন দিয়ে তুমি কি করবে, বেস্ট পেয়ার হচ্ছে তুমি বিএড করে নাও, বিএডে ভর্তি হয়ে যাও। মাস্টার ডিগ্রি আগেই করতে যাও না, আগে তুমি বিএডে ভর্তি হয়ে যাও, 2 বছরের জন্য বিএড করো, এবং বিএডটা এমন জায়গা থেকে করো যেখানে খুব একটা প্রেশার নেই, কারণ বিএডের পড়াশোনা ডুবে থাকলে চলবে না। এবার বিএডটা তুমি করো জাস্ট ফর এলিজিবল ফর এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, আর তার সাথে সাথে নেটের প্রিপারেশন করো। এই নেটের প্রিপারেশন করে তুমি বিএড করতে করতেই দেখবে তোমার 2-3টে নেট দেওয়া হয়ে যাবে, ঠিক আছে, হয়তো তোমার কোয়ালিফাইও হয়ে যেতে পারে। এবং তার মধ্যে যদি স্কুল সার্ভিস কমিশন হয়ে গেল, তাহলে তুমি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দাও, দিয়ে তুমি 9-10 বা 6-8 যেটাই হোক না কেন, স্কুল 6-8 একটা আপার প্রাইমারি টেট বলে, তো যে পরীক্ষাটাই হোক না কেন সেটা তুমি বসে যাও এবং সেটা তুমি কোয়ালিফাই করে গেলে। তাহলে এইখান থেকে তোমার ডাইরেক্টলি জব হয়ে যাচ্ছে। আর যদি তুমি এটা সুযোগ না পাও বা তোমার দেরি হয়, তাহলে এখান থেকে তুমি কি করতে পারছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। বোঝা গেল বেস্ট পেয়ারটা কি এই মুহূর্তে, বোঝা গেল। আর যারা যারা এই মুহূর্তে মাস্টার ডিগ্রিতে রয়েছে, এটা গেল গ্র্যাজুয়েশনের কম্বিনেশন আমি বললাম। আর যারা যারা এই মুহূর্তে মাস্টার ডিগ্রিতে রয়েছে, তাদের জন্য বেস্ট কম্বিনেশন কি, মাস্টার ডিগ্রিতে যারা রয়েছে, স্নাতকোত্তর মানে পিজি ডিগ্রিতে যারা রয়েছে, তাদেরকে বলবো যে অবশ্যই করে তোমরা বিএডটা করে নাও। কারণ বিএড তুমি যদি করে নাও, তাহলে স্কুল সার্ভিস কমিশনের যে অপরচুনিটিগুলো সেটা পাবে। সাথে সাথে সেম ফরম্যাটে তুমি নেট সেটের জন্য প্রিপারেশন চালু করে দাও। কারণ একটা জিনিস আমি বারবার বলছি, নেট সেটের প্রিপারেশন করলেই স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশন তোমার হয়ে যাবে। নেট সেট এরকম উপরে, স্কুল সার্ভিস কমিশন নিচে। নেট সেট প্রিপারেশন মানে স্কুল সার্ভিস কমিশন তোমার অলরেডি হয়ে যাবেই, আলাদা করে তোমাকে প্রিপেয়ার করতে হবে না। তাহলে যারা মাস্টার ডিগ্রি করছো, তাদেরকে আমি বলবো কি, মাস্টার ডিগ্রির সাথে সাথে তুমি মাস্টার ডিগ্রির পর বিএডটায় ভর্তি হয়ে যাও, বা যাদের হয়ে গেছে বলবো বিএডে ভর্তি হয়ে যাও। বিএডটা এমন জায়গা থেকে করো যাতে চাপ না থাকে, প্রেশার না থাকে। সাথে সাথে তুমি কি করো, ইউজিসি নেটের জন্য প্রিপারেশন করো, বাড়িতে শুরু করে দাও।
এতে করে কি হবে, বিএড রয়েছে সাথে, যখন স্কুল সার্ভিস কমিশন বেরোবে অ্যাপ্লাই করে দেবে। আর যদি স্কুল সার্ভিস কমিশন বেরোতে দেরি হয়, নেট সেট তো চলছেই, এদিকটাও তুমি এগোতে থাকবে। দেখা গেল ওইদিকে স্কুল সার্ভিস কমিশন বেরোতে দেরি হচ্ছে, তুমি এদিকে ঝটপট করে নেট সেটটা ক্লিয়ার করে নিয়েছো, তুমি হয় পিএইচডিতে অ্যাডমিশন হয়ে গেলে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউগুলো দিলে, মানে তোমার লাইনটা আস্তে আস্তে চলতে থাকছে, থেমে নেই। আর সাথে সাথে ওইদিকে বিএড করা আছে, তুমি অপেক্ষা করছো যে মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন বেরোবে স্কুল সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করে দেবে। তো এতে করে তোমাকে কোনোদিন কোনো জায়গায় বসে থাকতে হবে না, তোমার রাস্তাটা কি হবে, ধীরে ধীরে এগোতে থাকবে। কিন্তু আমরা কি করি, আমাদের মধ্যে সঠিক প্ল্যানিং না করে, সঠিকভাবে না জেনে আমরা এগোতে থাকি। আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকজন কি করে, যদি আমি মনে করি কলেজ পড়াবো তো আমি শুধু নেট নিয়েই পড়ে রয়েছি, আমি যদি মনে করি স্কুলে পড়াবো তো আমি শুধু বিএড নিয়েই পড়ে আছি, স্কুল সার্ভিস কমিশন নিয়েই পড়ে আছি। সেই দিন এই মুহূর্তে আর নেই। এই এখন যা সময় এসেছে, তোমাকে দুদিক থেকেই চিন্তা ভাবনা করতে হবে। এই মুহূর্তে তোমরা যদি দুদিক থেকে চিন্তা ভাবনা না করো, দুদিকের রাস্তা না খুলে রাখো, তাহলে যে অপশনটাই আসবে হাতে সেটাই তোমার হাত থেকে বেরিয়ে চলে যাবে। তাই দুদিকেই তোমাকে অপরচুনিটি কিন্তু সমানভাবে রেখে দিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদেরকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত যেটা বলবো, কোনো পথই সেরা নয়, মানে কোনো পথই একদম তুমি মনে করছো যে নেট দিয়ে আমি একদম রাজা হয়ে যাব, সেটাও নয়, আবার বিএড করেও আমি একদম রাজা হয়ে যাব স্কুল সার্ভিস কমিশন দিয়ে। এই মুহূর্তে কোনো পথই একদম তুমি মনে করছো একদম হবেই, একদম সব কিছু অন্ধের মতো বসে আছি, তাতে হবে না। তোমাকে দুটো দিকেই রাস্তা খুলে রাখতে হবে। নেট সেটেও তোমাকে এগোতে হবে, বিএড করেও স্কুল সার্ভিস কমিশনের দিকে এগোতে হবে। আর একটা জিনিস কি, বিএড করে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশন তোমার নেট সেটের প্রিপারেশনের সাথেই তোমার হয়ে যাচ্ছে। তার মানে কি, তুমি যখন বিএড করছো সাথে নেট সেট পড়ছো, তার মানে কি নেট সেটের প্রিপারেশনটা তোমার এগোচ্ছে, সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের প্রিপারেশনটাও তোমার হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করছো, বাকিদের থেকে 3 স্টেপ এগিয়ে চলে যাচ্ছ, যেটা এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এইবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন হবে, স্যার তাহলে আপনি যখন এত সুন্দর করে গাইড করে দিলেন, তাহলে নেট সেটের প্রিপারেশনটা আমি এমনভাবে করতে চাই যাতে করে আমার বিএড করা আছে বা বিএড করব, স্কুল সার্ভিস কমিশনটা আমাকে অনেকটা হেল্প করে দেবে। কোনো চিন্তা নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে যদি তোমার সাবজেক্ট থাকে জিওগ্রাফি, কারণ আমি নিজে জিওগ্রাফি সাবজেক্টের, তো সেক্ষেত্রে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি থেকে থাকে, মানে জিওগ্রাফি নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো বা মাস্টার্স করেছো, যেটাই করে থাকো না কেন, তাহলে তুমি তো পুরোটাই আমার কাছে আমার সাথে তুমি থাকলে, পড়াশোনা করলেই তোমার হয়ে যাবে। কারণ আলাদার কোনো জায়গায় তোমাকে কিছু দেখতে হবে না, শুনতে হবে না, কিছু না। তো সেক্ষেত্রে তুমি আমার এই যে নেট জেআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেট নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0 পেপার 1 প্লাস জিওগ্রাফির যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা নিয়ে নাও। পেপার 1টা কিসের জন্য, পেপার 1টা হচ্ছে তোমার নেটের যে কমন পেপারটা থাকে পেপার 1, সেটা তো তোমাকে পড়তে হবে, সেটার জন্য। আর পেপার 2 হচ্ছে তোমার নিজের যে সাবজেক্ট জিওগ্রাফির জন্য, সেই ব্যাচটা জয়েন করে যাও। তাহলে সেই ব্যাচে জয়েন করলে কি হবে, তোমার জিওগ্রাফি রেডি হবে, সাথে সাথে পেপার 1টাও রেডি হবে। অল্প বিস্তর অঙ্ক আছে, ইংরাজি আছে, যেগুলো কিন্তু পরবর্তীকালে তোমার আপার প্রাইমারি টেট বা যদি শোনা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনে প্রিলিমিনারি টেস্ট হয়, সেক্ষেত্রেও তোমাকে সেটা হেল্প করে দেবে, ঠিক আছে? পেপার 1টা তোমাকে হেল্প করে দেবে। আর ওইদিকে সাথে সাথে জিওগ্রাফি তোমার এগোতেই থাকছে। আর এরকম যদি কেউ থাকো যার জিওগ্রাফিটা সাবজেক্ট নয়, হয়তো অন্যান্য বাংলা ইংরেজি এরকম সাবজেক্টে রয়েছে, তো সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলো তো আর আমি পড়াতে পারবো না, কারণ সেটাই আমার তার দক্ষতা নেই। তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে পেপার 1টায় গাইড করে দিতে পারি, কারণ পেপার 1টা আমি সবাইকেই গাইড করতে পারি, কারণ পেপার 1টা আমি নিজেও পড়াশোনা করেছি, নিজেও পাস করেছি। তো সুতরাং পেপার 1টা সবাইকে আমি হেল্প করতে পারবো। তো সেক্ষেত্রে বাকি যারা সাবজেক্টে রয়েছে তারা পেপার 1টায় জয়েন করে যাও। পেপার 1এ ব্যাচটা কমপ্লিটলি তুমি রেকর্ডেড ফরম্যাটে পেয়ে যাবে, যেখানে তুমি নিজের কলেজ ইউনিভার্সিটির সাথে সাথে নিজের ইচ্ছা মতো তুমি চালিয়ে দেখে নিতে পারবে। আর তার সাথে সাথে পিডিএফ থেকে শুরু করে যা যা লাগে, মক টেস্ট থেকে শুরু করে সব তুমি পাবে। জিওগ্রাফির ব্যাচে পেপার 1টা তুমি লাইভ পাবে, রেকর্ডেড পাবে। পেপার 2টা তুমি কি পাবে, 100% লাইভ ফরম্যাটে পেয়ে যাবে, যেখানে তুমি সেম নোট থেকে পিডিএফ থেকে যা যা দেবো সব তোমার কাজে লেগে যাবে, এবং প্রত্যেকটা জিনিস তোমার বিএড এর ক্ষেত্রেও কাজে লেগে যাবে, ঠিক আছে? মানে বিএড বলছে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে তোমার কাজে লেগে যাবে। এইবার তাহলে তোমাকে কি করতে হবে, এই ব্যাচগুলোর মধ্যে যদি তুমি এনরোল করতে চাও, তাহলে সবার আগে তোমাকে আড্ডা 24/7 অ্যাপটা ইনস্টল করতে হবে। কি করে করবে, এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক আছে, অ্যাপের লিঙ্ক তুমি পেয়ে যাবে। ওই লিঙ্কটায় তুমি ক্লিক করো, লিঙ্কটা ক্লিক করলে তুমি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আর যদি সেটা না পারো তাহলে প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো, আড্ডা 24/7 লিখলে দেখবে এরকম লোগো দিয়ে একটা অ্যাপ পেয়ে যাবে, সেই অ্যাপটাকে তুমি ইনস্টল করে নাও, কোনো অসুবিধা নেই। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর তুমি কি করতে পারো, দেখবে তোমার কাছে এরকম সিলেক্ট ইওর এক্সাম বলে অপশান আসবে।
ঠিক আছে, এই সিলেক্ট ইউর এক্সাম থেকে তুমি কি করবে, স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সাম। এখানে অনেকে কি করে ইউজিসি সিএসআইআর এটাকে ক্লিক করে দেয়, ভাবে এখানেই নেট হয়, কিন্তু এইটা নয়, এটা হিন্দি সেগমেন্টে, বাংলার নয়। তোমাকে কি করতে হবে, স্টেট এক্সামটা ক্লিক করতে হবে। স্টেট এক্সাম থেকে নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল বলে অপশন রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গল অপশনটা তোমাকে ক্লিক করতে হবে, স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গল। এই স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তুমি দেখবে এই জায়গায় তোমার লেখাটা ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। সাথে সাথে তুমি নিচে স্টোর বলে অপশন রয়েছে, স্টোর অপশনে তুমি ক্লিক করে নাও। নিচে ডান দিকে দেখবে কোনার দিকে স্টোর রয়েছে, স্টোরে ক্লিক করে নাও। স্টোরে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে বেস্ট সেলার অপশন, তার নিচে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন চলে আসবে। সেখানে তুমি কি করবে, ভিউ অল অপশনটা ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলে দেখবে এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে ইউজিসি নেট বেঙ্গলি বলে অপশন চলে আসবে। তার মধ্যে থেকে তুমি দেখবে তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তো তাহলে অবশ্যই প্রথম যে ব্যাচটা দেখবে নেট জিআরএফ ডাব্লিউবিএসএড নিশ্চিত সফল হবে, যেটা 7624 ভুল লেখা রয়েছে, এটা 6099 হবে। এইটার দাম আরও কমিয়ে দেবো, তুমি আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করলে আমি কমিয়ে দেবো, আমি বলে দিচ্ছি। আর যদি তুমি পেপার ওয়ানের ব্যাচটা নিতে চাও তাহলে সেকেন্ড যে ব্যাচটা যেটা 2099 দেখাচ্ছে এই ব্যাচটা ক্লিক করবে, যেটা তোমার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছে, তুমি সেই ব্যাচটা ক্লিক করবে। হলো, সেই ব্যাচে ক্লিক করার পর ধরো তুমি জিওগ্রাফির ব্যাচটায় ক্লিক করলে, তাহলে তুমি কি করবে, এখান থেকে ইউজ কয়েনটা ওপেন করলে, ইউজ কয়েনটা ওপেন করার পর এই দামটা দেখবে 6099 থেকে কমে যাবে, 6099 হয়ে যাবে। তুমি এখান থেকে বাই নাও অপশানে ক্লিক করলে বাই নাও অপশান থেকে তুমি পারচেস করে নিতে পারবে। এই দামটা যদি চাও আরও একটু কমে যাক তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি এটাকে 5800 টাকার মধ্যে মোটামুটি তোমাদের করে দেবো। ঠিক আছে, কুপন কোড অ্যাভেলেবেল করে তুমি আমাকে ফোন জাস্ট কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো। আর যারা যারা মনে করছো এই পেপার ওয়ান ব্যাচটা নেবে, সেখানে ইউজ কয়েনটা অপশন করবে, এই 2099 টাকাটা কমে 2072 টাকা মতো হয়ে যাবে, তুমি সেখান থেকে বাই নাও অপশন করে এটাকে পারচেস করে নিতে পারবে। এবার যদি তোমাদের কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8583890659, এখানে তুমি নেট সেট লিখে, যাদের জিওগ্রাফি সাবজেক্ট তাদের বলবো নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো। আর যাদের নেট অন্যান্য সাবজেক্ট তারা নেট সেট লিখে, জাস্ট নর্মাল নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, যাদের জিওগ্রাফি তারা জিওগ্রাফিটা অবশ্যই মেনশন করবে, আর যাদের জিওগ্রাফি নয় তারা শুধু নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো এবং অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বা কোনো প্রবলেম হলে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সবটা তোমাদেরকে বলে দেবো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের বুঝে খুব ভালো লেগেছে এবং এই কনফিউশনটা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদি আর কোনো বক্তব্য থাকে বা কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। এবং অবশ্যই করে ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা। থ্যাংক ইউ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।